মোহনবাগান সমর্থকদের জন্য রয়েছে একটি খারাপ খবর এবং এরই সাথে আমরা আনওয়ার আলীকে নিয়ে যে কালকে পিএসসির ভার্ডিক্ট এসছে আমরা সেটা নিয়েও কিছু আলোচনা আজকের এই ভিডিওতে করব। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো পুরোপুরি আপডেট থাকার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো শুরু করব ফার্স্টে আমরা এই মুহূর্তে মোহনবাগানের সব থেকে বড় খবরটিকে নিয়ে এবং সেটা হচ্ছে মোহনবাগানের স্টার স্ট্রাইকার জেমি ম্যাকলারেন হয়তো মুম্বাই ম্যাচেও অ্যাভেলেবেল থাকছেন না। এটা কিন্তু একটা বড় ধাক্কা মোহনবাগানের জন্য। কালকে মেরিনার্স এরিনার তরফ থেকে এটা অফিশিয়ালি অ্যানাউন্স করা হয়েছে বা তারা খবর করেছেন বেসিক্যালি যে ম্যাকলারেনের মুম্বাই ম্যাচ খেলার চান্সেস কিন্তু ভীষণই কম। এবং আমরা তার ট্রেনিং ভিডিওজও দেখছি, তিনি কিন্তু বল পায়ে মাঠে ট্রেনিং করা শুরু করে দিয়েছেন, ঠিক কথাই, কিন্তু তিনি এখনো অবধি পুরোপুরি ম্যাচ ফিটনেসের জায়গায় পৌঁছতে পারেননি বলেই খবর। তাকে আমরা অলরেডি দেখেছি মাঠের মধ্যে বসে পড়তে একটা পার্টিকুলার ট্রেনিং কমপ্লিট করার পরে এবং ঘাড়ে আইস প্যাক লাগিয়ে তিনি কিন্তু বেশ অনেকটাই ডিপ্রেসড হয়ে মাঠের বাইরে বসেছিলেন এবং সেখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে হয়তো এখন অবধি তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। বল পায়ে অনুশীলন করছেন ঠিকই, তবে গোটা 90 মিনিট খেলার মতন জায়গায় এই মুহূর্তে ম্যাকলারেন নেই এবং সামনেই যেহেতু ACL2 ম্যাচ, সেই কারণে আরও রেস্ট দেওয়ার সিদ্ধান্ত হোসে মলিনা কিন্তু নিতে পারেন এবং ম্যাকলারেন হয়তো নিজেও বুঝতে পারছেন যে তার ঘাড়ের চোটটা তাকে বেশ ভালো রকমভাবেই ভোগাচ্ছে এবং সেটা কাইন্ড অফ মোহনবাগানের ওপরেও এফেক্ট পড়ছে, কারণ এখন অবধি তারা তাদের যে মেইন স্ট্রাইকার ম্যাকলারেন তাকে পাইনি এখন অব্দি, যার ওপর এত বেশি খরচা মোহনবাগান করেছে। সেই ম্যাকলারেন এখন অব্দি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। এটা কিন্তু অবশ্যই চিন্তায় রাখবে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং মোহনবাগান ফ্যান্সদের। এবং এখনও কিন্তু এটাও বলা একদম 100% যাচ্ছে না যে মুম্বাই ম্যাচে রেস্ট দিলেও ACL2 এর যে ম্যাচ রয়েছে রফশানের এগেনস্টে সেখানে ম্যাকলারেন একদম 100% খেলবেন, এটা কিন্তু এখন এই মুহূর্তে বলাটা সম্ভব নয়। এবং যদি ম্যাকলারেন ACL2 ম্যাচও না খেলতে পারেন এটা কিন্তু দলের ওপরে একটা অ্যাডভার্স এফেক্ট ফেলবে বলে আমি মনে করছি। ম্যাকলারেন কতদিনে সুস্থ হয়ে উঠবেন এই উত্তরটা এখন আমার মনে হয় ম্যানেজমেন্টের কাছেও নেই, কারণ এখন এই পুরো ব্যাপারটা হয়ে গেছে ম্যাকলারেন এবং ম্যাকলারেনের যে শরীর তার সাথে একটা লড়াই, একটা ইন্টারনাল ফাইট কিন্তু চলছে। ম্যাকলারেন সুস্থ হয়ে উঠতে চাইছেন, তিনি যত দ্রুত ম্যাচ খেলতে পারেন সেই চেষ্টাটাই করছেন, কিন্তু তার শরীর সেটা করতে তাকে দিচ্ছে না। এখানে অনেকেই আমি জানি যে এরপরেই ম্যাকলারেনকে গালিগালাজ করা শুরু করবেন, নানান বক্তব্য রাখবেন, কিন্তু বারবার আমরা এটা আলোচনা করেছি এই চ্যানেলে যে ম্যাকলারেন কিন্তু চোট নিয়ে ভারতে আসেননি, তিনি এখানে এসে ট্রেনিং করতে গিয়ে চোট পেয়েছেন। তাও এরকম ট্রেনিং নয় যে মাঠে নেমে বল পায়ে অনুশীলন করতে গিয়ে, না, ওয়েট ট্রেনিং করতে গিয়ে তিনি এই চোটটা পেয়েছেন। তো সেই কারণে ম্যাকলারেন যে নিজে থেকে আপ্রাণ চেষ্টাটা করছেন মাঠে নামার, এখানে কোনো রকমের সন্দেহ নেই। তবে আমার মনে হয় যে মুম্বাই ম্যাচও নয়, হয়তো ACL2 অবধি মোহনবাগান সমর্থকদের ওয়েট করতে হতে পারে ম্যাকলারেনকে দেখার জন্য। আবার হয়তো ACL2 ম্যাচেও তিনি খেললেন না, এখন এই মুহূর্তে বলাটা কিন্তু কোনোটাই যাচ্ছে না। মনে হয়েছিল তিনি ফিট হয়ে গেছেন, তিনি ট্রেনিংয়ে নেমে পড়েছিলেন, মাঠেও ভালো বল পায়ে অনুশীলন করছিলেন, বাট এখন যা পরিস্থিতি তিনি এখনও পুরোপুরি 100% ম্যাচ ফিটনেসের জায়গায় যাননি। হয়তো শারীরিকভাবে তিনি পুরোপুরি সুস্থ, তিনি খেলার জন্য মুখিয়ে, কিন্তু তার এই ঘাড় তাকে কিন্তু বিশাল বাজে জায়গায় একটা ফেলে রেখেছে। যাই হোক, চলে আসবে এবার আমরা আজকের পরবর্তী খবরে এবং সেটা হচ্ছে আনওয়ার আলীর ভার্ডিক্ট নিয়ে। তো কালকে দেখো অবভিয়াসলি অনেক ডিটেলসে আমরা প্রায় 2খানা ভিডিওতে আলোচনা করেছি ডিটেলসে, তো সেই কারণে আজকের এই ভিডিওতে আমি আবার সেই একই ডিটেলস নিয়ে এই ভিডিও করব না। তবে আজকের এই ভিডিওটা করার মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা বারবার এটা শুনতে পাচ্ছি যে ইস্টবেঙ্গল বা দিল্লি এফসির পক্ষ থেকে একটা অ্যাপিল কিন্তু করা হবে। তবে তোমাদেরকে বলে দিই যে দিল্লি এফসির থেকে বেশি আমার মনে হয় এই আপিল আসবে ইস্টবেঙ্গল অথবা আনওয়ার আলীর সাইড থেকে। এবার এখানে একটা বড় জিনিস সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এই অ্যাপিল যাবে আমাদের এখানকার অ্যাপিলস কমিটিতে, তারপর সেই অ্যাপিল কমিটির যে ডিসিশন আসছে তার বেসিসে যদি কোনো পার্টি যেতে চায় ক্যাসে, সেখানে তখন সেই পার্টি যেতে পারে, বাট ফার্স্ট অ্যাপিলটা কিন্তু এখানকার লোকাল গভর্নিং বডিতে হবে। এবার এই যে অ্যাপিল ইস্টবেঙ্গল বা আনওয়ার আলী করবেন, এখানে আমার মনে হয় না যে তার যে প্লেয়ার ব্যান সেটা কমানো হবে বলে, অথবা যে ট্রান্সফার ব্যান সেটাও আমার মনে হয় না যে এই মুহূর্তে দাঁড়িয়ে পিএসসির ডিসিশনকে অ্যাপিলস কমিটি ওভারটার্ন করতে চাইবে বলে। বিকজ একটা ভার্ডিক্ট যখন পিএসসি বার করেছে সেই ভার্ডিক্ট পুরোপুরি অ্যাপিলস কমিটি কিন্তু পাল্টে দিতে পারে না। এখানে হ্যাঁ, যে একটা জায়গায় অ্যাপিলস কমিটি কোনো ভার্ডিক্ট চেঞ্জ করতে পারে সেটা হচ্ছে কম্পেনসেশন। যে কম্পেনসেশন পিএসসি জানিয়েছে প্রায় 12.9 crore, সেই কম্পেনসেশন অ্যামাউন্ট কিন্তু চাইলে অ্যাপিলস কমিটি কমাতে পারে এবং এর ইনস্ট্যান্সেস আগে আছে। ইনফ্যাক্ট খুব বেশি আগে যেতে হবে না, আমরা যদি 2019 সিজনটা দেখি সেই সময় একটি প্লেয়ার ছিলেন নেস্তর গর্দিলো, অনেকেই হয়তো এই প্লেয়ারটিকে চিনবেন। আই লিগের সময় একেবারে
দুরন্ত ছন্দে তিনি ছিলেন এবং 2018-19 যে আই লিগ ক্যাম্পেইন সেইবার মোস্ট প্রবলি বোধহয় চেন্নাই সিটি এফসি চ্যাম্পিয়ন্স হয়েছিল আই লিগে, তো সেখানে তিনি একটা প্রধান ভূমিকা পালন করেছিলেন এবং তারপরে দেখা গেল যে তার সাথে আরও 1 বছর কন্ট্রাক্ট কিন্তু চেন্নাই সিটি এফসির ছিল, বাট তিনি সেই কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও হায়দ্রাবাদ এফসি আইএসএল এ সবে মাত্র এসছেন, পুনে সিটি এফসি থেকে সেই ক্লাব হায়দ্রাবাদ এফসিতে পরিণত হয়েছে। হায়দ্রাবাদ এফসিতে হঠাৎ করে দেখা গেল নেস্তর গর্দিলো সাইন করে ফেলেছেন, যদিও তার কন্ট্রাক্ট 1 বছর বাকি ছিল চেন্নাই সিটি এফসির সাথে, যার ফলে পিএসসি সেই সময় নেস্তর গর্দিলোর ওপরে 4 মাসের একটা প্লেয়ার সাসপেনশন অ্যানাউন্স করেছিল, মানে তাকে ব্যান করেছিল 4 মাসের জন্য এবং নেস্তর গর্দিলো সেটাকে অ্যাপিল করেছিল অ্যাপিলস কমিটির কাছে, কিন্তু অ্যাপিলস কমিটি সেই 4 মাসের যে সাসপেনশন সেটাকে কিন্তু কমায়নি, যেটা তারা কমিয়েছে সেটা হচ্ছে ফাইনের অ্যামাউন্টটা। আই থিঙ্ক পিএসসির থেকে নির্দেশ ছিল প্রায় 27 লক্ষ টাকা ফাইন দেওয়ার, সেই ফাইনের অ্যামাউন্টটা 27 লক্ষ থেকে 10 লক্ষে নামিয়েছিল অ্যাপিলস কমিটি এবং শেষ অবধি নেস্তর গর্দিলোকে 4 মাসের সাসপেনশন এবং 10 লক্ষ টাকা দিতে হয়েছিল চেন্নাই সিটি এফসিকে হায়দ্রাবাদে সই করার জন্য, যার কারণে তা কিন্তু 4 মাস ওয়েট করতে হয়েছিল হায়দ্রাবাদের হয়ে ডেবিউ করতে। এরকমই হয়তো পুরোপুরি সিমিলার না হলেও অনেকটা মিল তোমরা নিশ্চয়ই পাচ্ছ আনওয়ার আলীর কেসটার সাথে। এখানে মেইন যেই 2 জায়গায় পার্থক্য রয়েছে, একটা হচ্ছে যে হায়দ্রাবাদ এফসিকে সেই সময় কোনো রকমের ট্রান্সফার ব্যান দেওয়া হয়নি, বিকজ সেই সময় হায়দ্রাবাদ এটা প্রুভ করতে পেরেছিল যে যেই ইন্ডিউসমেন্টটা হয়েছে বা যেই কন্ট্রাক্টটা নেস্তর গর্দিলো সাইন করেছে হায়দ্রাবাদ এফসির সাথে, সেই পুরো দায়িত্বটা বা ইন্ডিউসমেন্টটা সেটা নেস্তর গর্দিলোর নিজের দিক থেকে করেছিলেন, যেই কারণে হায়দ্রাবাদ এফসি কোন রকমের ট্রান্সফার ব্যান খায়নি। কিন্তু এখানে কেসটা আলাদা, এখানে ইন্ডিউসমেন্ট প্লেয়ারের সাইড থেকেও রয়েছে, প্লাস ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির সাইড থেকেও রয়েছে, যেই কারণে প্লেয়ারের সাথে সাথে 2টি ক্লাবকেও ট্রান্সফার ব্যান দেওয়া হয়েছে। তো এবার এটা দেখতে হবে যে অ্যাপিলস কমিটির কাছে যখন এটা যাবে তখন আনওয়ার আলীর তো আমি মনে করছি না কোনো রকমের সাসপেনশন কমবে বলে, বাট আনওয়ারের যদি সাসপেনশন না কমে তাহলে সেই ক্ষেত্রে যে ট্রান্সফার ব্যান ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির ওপর আছে সেটাও কি থাকবে? এই নিয়ে কিন্তু আমার মনে হয় যে আমাদের একটু নজর রাখতে হবে। আমি মনে করছি যে যদি তারা প্লেয়ার সাসপেনশন না কমায় তাহলে মেবি হয়তো ক্লাবদের ওপরে যে ট্রান্সফার ব্যানটা রয়েছে সেটাও তারা না কমাতে পারে। তবে এখানে ডেফিনেটলি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে তাদের বক্তব্য রাখা হবে এবং দেখো খুব একটা বেশি বক্তব্য রাখার সুযোগ আমার মনে হয় না অ্যাপিলস কমিটিতে তারা পাবে বলে, বিকজ ভার্ডিক্ট ইজ অলরেডি আউট। সেই ভার্ডিক্ট একেবারে 90% অ্যাপিলস কমিটি পাল্টে দিতে পারে না, তো সামান্য এদিক ওদিক চেঞ্জেস তারা করতে পারে এবং সেখান থেকেই মেবি হয়তো ইস্টবেঙ্গল নেগোসিয়েট করতে পারে যদি ট্রান্সফার ব্যানের যে ডিউরেশনটা সেটা যদি 2 থেকে 1টা করা যায়, তবে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে অ্যাপিলস কমিটির ওপরে। বাট আবারও বলে দিচ্ছি যে এখানেই শেষ নয়, এবার কম্পেনসেশন অ্যামাউন্টও রয়েছে। কম্পেনসেশন অ্যামাউন্টটা নেস্তর গর্দিলোর ক্ষেত্রে মাত্র 27 লক্ষ টাকা ছিল, এখানে সেই অ্যামাউন্টটা প্রায় 13 কোটি টাকা, তো টাকার অঙ্কটা মোটেই কম নয়, যার ফলে আজকের দিনে দাঁড়িয়ে যদি অ্যাপিলস কমিটি এই কম্পেনসেশনের অ্যামাউন্টটা কোনোভাবে কমায় তাহলে এটা তোমরা গ্যারেন্টিড থাকো যে মোহনবাগান ক্যাশে যাবে, কারণ মোহনবাগান তো আর অ্যাপিলস কমিটিতে অ্যাপিল করতে পারবে না, বিকজ তখন অ্যাপিলস কমিটি অলরেডি ডিসিশন দিয়ে দেবে যে এই হচ্ছে অ্যাপিল করা হয়েছিল ইস্টবেঙ্গলের সাইড থেকে, আমরা সেই কারণে ইস্টবেঙ্গল যদি নেগোসিয়েট করতে পারে ঠিকঠাকভাবে লিগালি, তারা যদি একটা ভালো কেস প্রেজেন্ট করতে পারে, তাহলে অ্যাপিলস কমিটি যদি এরকম সিদ্ধান্ত দেয় যে কম্পেনসেশন অ্যামাউন্ট কমানো হচ্ছে এবং ট্রান্সফার ব্যানটাও 2 থেকে 1 করা হচ্ছে, যদি এরকম কোনো সিদ্ধান্ত অ্যাপিলস কমিটির সাইড থেকে আসে, যে কোনো একটা অথবা দুটোই, যেটাই আসবে না কেন, মোহনবাগান সঙ্গে সঙ্গে কিন্তু এই কেসটাকে নিয়ে যাবে ক্যাসের কাছে। এবার ক্যাসের কাছে কেস গেলে এটা কিন্তু আরও জঘন্য একটা জায়গায় যেতে পারে এবং সেই ক্ষেত্রে যেই কম্পেনসেশন অ্যামাউন্টটা ফার্স্ট পিএসসি ডিক্লেয়ার করেছিল মেবি হয়তো তার ডাবল টাকা ইস্টবেঙ্গলকে দিতে হতে পারে ইন কেস যদি এই কেসটা ক্যাসে যায়, এবং মোহনবাগান মনে করছে যে তাদের কাছে যা কেস রয়েছে দে হ্যাভ আ ভেরি গুড চান্স অফ উইনিং দিস ট্রায়াল ইন ক্যাশ, এবং যেখানে পিএসসির কাছে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি প্রুভ করতে পারলো না যে এই টার্মিনেশনটা আনজাস্ট ছিল না, সেখান থেকে দাঁড়িয়ে তারা ক্যাশকেও সেটা বোঝাতে পারবে না, এবং যা প্রমাণ রয়েছে ইনফ্যাক্ট যেরকমভাবে ইস্টবেঙ্গল এবং আনওয়ারের মধ্যে কন্ট্রাক্ট হয়েছে সব কিছুই এটা প্রমাণ করছে যে এই 3টে পার্টি আনওয়ার, দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল এরা জানতেন যে এরা যে কাজটা করছে এটা ভুল কাজ করছে, সেই কারণে এই কেস যদি ক্যাশের কাছে যায় তাহলে কিন্তু জিনিসটা আরও খারাপ হতে পারে ইস্টবেঙ্গল, আনওয়ার এবং দিল্লি এফসির জন্য, যেটা কিন্তু মোহনবাগান মেবি তারা কিন্তু চায় না। তবে তারা বাধ্য হবেন এই কেসটাকে ক্যাশে নিয়ে যেতে ইন কেস যদি অ্যাপিলস কমিটি কিছু অদ্ভুত ভার্ডিক্ট দিল। যদি অ্যাপিলস কমিটি পুরোপুরি রিজেক্ট করে দেয় ইস্টবেঙ্গলের অ্যাপিলটা, তাহলে সেক্ষেত্রে আর কিছু করার থাকবে না, ইস্টবেঙ্গলের কাছে আর একটাই অপশন থাকবে, সেটা হচ্ছে ক্যাশে যাওয়া। সেই ডিসিশনটা তখন একটা রিস্ক নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে নিতে হবে যে তারা আদেও ক্যাশে যাবে কিনা, বিকজ ক্যাশে গেলে একেবারে দুটো এক্সট্রিম জিনিস হতে পারে, আইদার এই কম্পেনসেশন অ্যামাউন্ট একদমই কমে গেল, ট্রান্সফার ব্যান উঠে গেল, অনেক কিছু হতে পারে, আর আরেকদিকে হতে পারে যে এই কম্পেনসেশন অ্যামাউন্টটা দুগুণ বেড়ে গেল, ট্রান্সফার ব্যানটা হয়তো আরও একটা বেড়ে গেল,
এরকম অনেক প্রবাবিলিটিস রয়েছে, ওটা রিস্ক নিতে হবে তখন ইস্টবেঙ্গলকে। যদি ইনকেস দেখা গেল যে অ্যাপিলস কমিটি পিএসসির ভার্ডিক্ট চেঞ্জ করলো না, যা পিএসসির ভার্ডিক্ট ছিল অ্যাপিলস কমিটি সেটাই রেখে দিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল এবং আনওয়ারের জন্য এটা একটা বিশাল বড় প্রবলেম হবে। এবং আগে ইনস্ট্যান্সেস রয়েছে যেখানে অ্যাপিলস কমিটি পিএসসির শুধুমাত্র কম্পেনসেশন অ্যামাউন্টস চেঞ্জ করেছে, বাট পিএসসির দেওয়া যে প্লেয়ার ব্যান বা ট্রান্সফার ব্যানস সেগুলোর উপর কিন্তু তারা কোনো রকমের সিদ্ধান্ত দেয়নি। তো সেই কারণে ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং জায়গায় যেতে পারে, এবং অবভিয়াসলি এটা কিন্তু সহজেই শেষ হওয়ার জিনিস নয়। ট্রান্সফার ব্যান এবং প্লেয়ার ব্যান তো অলরেডি ইম্পোজড হয়ে গেছে। তো যদি না হাইকোর্ট থেকে বা কোথা থেকে এই পিএসসির ভার্ডিক্টের ওপরে ইস্টবেঙ্গল কোনো রকমের স্টে অর্ডার নিয়ে আনতে না পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কম্পেনসেশন অ্যামাউন্ট 45 দিনের মধ্যে ইস্টবেঙ্গলকে পে করতে হবে। তো ডেফিনেটলি যদি অ্যাপিল করতে হয় এই 45 দিনের মধ্যেই করতে হবে, এবং সেই কাজটা অবভিয়াসলি ইস্টবেঙ্গল করবে, এখানে কোনো রকমের সন্দেহ নেই। তারা সময় নিয়ে লিগাল যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে বুঝে লিগাল অ্যাডভাইস নিয়ে তারপরে অ্যাপিল করবে। বিকজ এমনি তো আজকে ভার্ডিক্ট এলো কালকে অ্যাপিল করে দিল, ওরকম হয় না, অনেক সময় নিয়ে অনেক প্ল্যানিং নিয়ে অ্যাপিল করতে হয়। এবং ডেফিনেটলি আমার মনে হয় ইস্টবেঙ্গল এবং আনওয়ার আলী এবং রঞ্জিত বাজাজ বা দিল্লি এফসি তারা একটা জায়গায় রয়েছেন যেখানে তারা মনে করছেন যে অ্যাপিল করলে হয়তো ভালো কিছু সিদ্ধান্ত আসতে পারে তাদের ফরই। তবে মোহনবাগান কিন্তু চুপ করে বসে থাকবে না ইন কেস যদি এদের ফরে কোনো ডিসিশন অ্যাপিলস কমিটি দিল, যেটা দেওয়ার চান্সেস কিন্তু আছে বলে আমি মনে করছি। তো এই হচ্ছে আজকের ভিডিও গাইস। অবশ্যই হবে তোমাদের নিজেদের মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। আপাতত আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।